আমরা সবাই একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, জেনজিরাও পিছিয়ে নেই, কিন্তু তারা নিজেদের জন্য কি স্বপ্ন দেখে, দেশ নিয়ে তাদের ভাবনা কি, এসব জানতেই চ্যানেল 24 এর বিশেষ আয়োজন কোলগেট জেনজি। এবং আজকে আমরা এসেছি নটরডেম কলেজে। ছাত্রদের পাশাপাশি আমাদের সাথে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতে পরিচয় করে দিতে চাই রঞ্জিত কুমার নাথ, হেড অফ ডিপার্টমেন্ট ইকোনমিক্স। স্যার, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমাদের সাথে আছেন রেজাউল করিম, প্রভাষক ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। প্রশ্নটা আপনাদের কাছেই, কারণ আজকে শোটা আপনাদের নিয়ে, স্যাররা শুনবেন, তাদের মতামত দিবেন। স্বপ্নের কথা যখন বলছি, কি হতে চান আপনারা, ভবিষ্যতে কি হতে চান শুনতে চাই। মাইক্রোফোন কাদের হাতে, শুনি কি হতে চান। আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশের একজন নাগরিক হতে চাই। ওকে, খুব ভালো, খুব ভালো স্বপ্ন। আর কিছু শুনি, আর কে কি হতে চান? পেশা যদি চুজ করতে হয় তাহলে সর্বপ্রথম আমি আইনকেই নিব, কারণ আমাদের দেশের যত প্রতিবন্ধকতা আছে অর্থাৎ উন্নয়নে সর্বপ্রথম হচ্ছে আমাদের আইন সেক্টরটা অর্থাৎ বিচার বিভাগটা স্বাধীন না, অ্যান্ড এইটা সম্পূর্ণ হস্তক্ষেপ মুক্ত না। সো হচ্ছে আমি একজন আইন কর্মকর্তা হতে চাই। আর একটু শুনি, পিছে দিবেন। সর্বপ্রথম আমি বলতে চাই আমি বাংলাদেশের একজন সুনাগরিক হতে চাই। ওকে। আর পেশা হিসাবে নানা পেশা রয়েছে, তার মধ্যে আমি পছন্দ করে নিব একজন উদ্যোক্তা হতে চান। ভেরি ওয়েল সেড। সামনে আছে, পিছনে একটু শুনি সবার থেকে, ছোট ছোট করে বলবেন, সবার কথা শুনতে চাই। আজ আমি নটরডেমের স্টুডেন্ট হিসেবে আছি, আমার সামনে আমাদের রণজিৎ স্যার আছেন, রাকিব স্যারকেও আমার বেশ পছন্দ। আজ আমি ওনাদের স্টুডেন্ট হিসেবে আছি, বাট একসময় আমি ওনাদের কলিগ হিসেবে থাকতে চাই, নটরডেমের টিচার হিসেবে। একটু সামনে আসবেন, হাত তুলছেন অনেকক্ষণ। আমি একজন নটরডেমের স্টুডেন্ট হিসেবে আমি একজন ডিপ্লোমেট হতে চাই। ওয়াও, দারুণ। আমি একজন বিসিএস প্রশাসনে একজন উচ্চ সরকারি কর্মকর্তা হতে চাই। আবার আসবো আপনাদের কাছে। আমাদের সাথে এখানে নটরডেম কলেজের অন্যান্য শিক্ষকরা আছেন, তাদের থেকেও শুনবো। খুব ইন্টারেস্টিং ব্যাপার স্যার, জানতে চাই, আমরা যখন বড় হচ্ছিলাম ডাক্তার, ইঞ্জিনিয়ার শুনিনি, অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন, উদ্যোক্তা হতে যাচ্ছেন, ডিপ্লোম্যাট হতে যাচ্ছেন। এই পরিবর্তনটা কেন মনে হচ্ছে আপনার? আগে শুধু প্রতি পরিবারে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতো, কিন্তু এখন যে এই যে পরিবর্তনটা, এটা সময়ের ব্যাপার। কারণ আসলে একটা দেশকে সুন্দরভাবে গড়তে গেলে সকল পেশাকেই প্রয়োজন। বিশেষ করে এখন আমাদের দেশে যে দুর্নীতির ব্যাপারটা আসছে, এখানে বললোই যে আমাদের আইন পেশাটা স্বাধীন নয়, আইন ব্যবস্থাটা, এগুলোকে আমাদেরকে গড়তে হবে। নতুন প্রজন্মের চাহিদার আলোকে আমাদের এই বিভিন্ন প্রতিষ্ঠানকে, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান, এগুলোকে গড়তে হবে দীর্ঘমেয়াদে দেশের উন্নয়নের জন্য। একটু স্যার আপনার থেকে শুনতে চাই, কিছুটা অবাক হয়েছেন শুনে এই ধরনের? হ্যাঁ, আমি একটু অবাক হয়েছি, তবে অপ্রত্যাশিত নয়। কারণ আমার কাছে মনে হচ্ছে এখানে দুটো ব্যাপার। একটা হচ্ছে যে আসলে ওরা পরিবর্তন করতে চায়, তাই একটু অন্যরকম পেশায় যেতে চাচ্ছে, যে যেখানে প্রবলেম আছে সেগুলোতে ওরা সত্যি কাজ করতে চায়। এটাই আমি নেব, এটি পজিটিভলি ভাববো। কিন্তু এর সাথে আমার আরেকটা নেগেটিভ ভাবনাও আছে, যা আমার কাছে মনে হয় ওরা ছোটবেলা থেকে আশেপাশে দেখেছে যে ডক্টর, ইঞ্জিনিয়ারদের এই সমাজে এখন আর সেই রকম প্রভাব নেই, যে প্রভাব আছে একজন সরকারি বড় কর্মকর্তার বা একজন অ্যাটর্নি জেনারেল, তারা চারপাশে যেভাবে প্রভাব বিস্তার করতে পারে বা ন্যায্য অন্যায্য ক্ষমতাটা যেভাবে তারা উপভোগ করতে পারে বা প্রয়োগ করতে পারে, আমার কাছে মনে হয় যে নবীন প্রাণে সেটাও একটা আগ্রহের কারণ হতে পারে। কিন্তু আমি আবার বলি, আমি আমার স্টুডেন্টদের কাছে সেই পজিটিভ ধারণাটি পোষণ করছি যে তারা পরিবর্তন করতে চায়। জি, খুবই ভালো। আরেকটু স্যার দারুণ একটা কথা বলেছেন, যে স্যারের কথার সাথে কি একমত যে এই যে ডক্টর, ইঞ্জিনিয়ার হওয়ার মধ্যে অত গ্লোরি নেই, ক্ষমতার কাছাকাছি থাকতে চান আপনারা, যে পাওয়ার আছে, ওরকম পেশায় বেছে নিতে চান? একমত? শুনি, কথা বলেন। আজকে আমাদের এই বিভিন্ন ধরনের পেশাটা বেছে নেওয়ার কারণটাই হচ্ছে এটা, যে আমরা সোসাইটি প্রত্যেকটা জায়গায় গিয়ে যাতে বলতে পারি যে আমাদের এই জায়গায় এই ভুলটা আছে, এটা এখান থেকে সঠিক করতে হবে। সো আমার মতে এই জিনিসটা মনে হয় যে আমাদের এই ডাক্তার, ইঞ্জিনিয়ারের বাইরে গিয়ে আজকে আমরা যে পেশাগুলো চুজ করেছি, সেই জায়গা থেকে আমি রেজা স্যারের কথার সাথে একমত। স্যারের সাথে দ্বিমত কে? একমত স্যারের সাথে? দ্বিমত শুনি একটু। স্যার যেমন বলেছেন যে কি বলে ডক্টর, ইঞ্জিনিয়ার আগের মতো গ্লোরি নেই, ট্রু, ডক্টর, ইঞ্জিনিয়ার আগের মতো গ্লোরি নেই, বাট আমরা অনেকে আছি যারা ডক্টর, ইঞ্জিনিয়ার ছাড়া আরও অনেক স্পেশালাইজড ফিল্ডগুলিতে যেতে চাই। ওইটাও ট্রু, নট বিকজ যে আমরা ক্ষমতাটা চাই,
ক্ষমতার জন্য অনেকেই যায়, বাট একটা জিনিস ট্রু যেটা হচ্ছে যে ক্ষমতাতে যাওয়ার জন্য টু গেট টু আ পাওয়ারফুল পজিশন আমার অনেক দিন ওয়ার্ক করতে হয়, রাইট? এখন ডক্টর ইঞ্জিনিয়ার আমাদের অনেকজনের কাছে আছে, বাট ডক্টর ইঞ্জিনিয়ারের বাহিরেও আমরা সায়েন্সের ফিল্ডগুলি দেখি, যেটা দিয়ে আমরা আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি উই আর ডিপ্রাইভড ইন স্পেশালাইজড ফিল্ডস। আমাদের দেশে যে বন্যা হচ্ছে, আমাদের বন্যার জন্য হাইড্রোলজিস্ট নাই, জিওলজিস্ট নাই, তো আমরা ওইটার জন্য কি করব? আমাদের একটা স্পেশালাইজড ইউনিট দরকার। সো ইয়েস, স্যারের সাথে আমি কিছু মত দিচ্ছি যে ইয়েস, আমাদের অধিকাংশ মানুষ ওখানে যেতে চায় না, বাট আই উড লাইক টু টেল স্যার যে স্যার দের ইজ আ পার্ট অফ দ্য কান্ট্রি যে ওই স্পেশালাইজড ফিল্ডগুলিতে যেতে চায়। সবাই ক্ষমতার ভিতরে আকৃষ্ট না, কারণ দেয়ার ইজ সামথিং গ্রেটার। জি 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 তো বলেছেন যে হাইড্রোলজিস্ট দরকার, আমাদের ইঞ্জিনিয়ার দরকার, রিসার্চার দরকার। এখন আপনারা যে স্বপ্নের কথা বলেছেন, কি করছেন আপনারা এই স্বপ্ন পূরণের জন্য পড়াশোনার পাশাপাশি? এই বয়সে থেকে অবশ্যই আপনারা এখনো অনেক নবীন, সময় পড়ে আছে, কিন্তু এখন কি করছেন? সবাই যদি, তরুণ সমাজ যদি প্রশাসনের চাকরিতে ছুটে, তাহলে দেশের অধিকাংশ, আমরা যেহেতু একটি জনবহুল দেশ দক্ষিণ এশিয়ার, তো আমাদের কর্মক্ষেত্র তৈরি করতে হবে, আমাদের নতুন কর্মক্ষেত্র তৈরি করতে হবে, নতুন নতুন, যেমন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও বলেছেন চাকরি হচ্ছে ডিজিটাল দাসত্ব। তো আমি এন্টারপ্রেনার হতে চাই, আমি কর্মক্ষেত্র তৈরি করতে চাই। ওনাকে মাইক্রোফোন দেন। কেন আপনি বিসিএস কর্মকর্তা হতে চান? বিসিএস কর্মকর্তা হওয়ার একটা কারণ, যেটা আমি রণজিৎ স্যারের কথার সাথে বলতে চাই, যে স্যার বলেছেন ডক্টর হওয়ার কথা। ডক্টর হলেও সমাজসেবা করা যায় অবশ্যই, কিন্তু সমাজ বিনির্মাণের জন্য অবশ্যই একটু ক্ষমতার দরকার হয়। বিসিএস দিয়ে আমি বাংলাদেশের একটা উচ্চ পর্যায়ে, আমার ইচ্ছা আমি একজন বাংলাদেশে একজন আইনবিদ হব, এবং সেটা বিসিএস এর মাধ্যমে আমি হতে চাই। যে আবার ফেরত আসবো, আমরা একটু শুনে আসি স্যার থেকে। হ্যাঁ, প্রত্যেকটি পেশায় আমাদের মর্যাদাপূর্ণ। আরটা হচ্ছে আমরা কেমন বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ চাই যেখানে আমরা আসলে কোনো চাকরি কিংবা কোনো পেশাকে ক্ষমতার উৎস হিসাবে দেখব। আমাদের কাজ হবে এটা দায়িত্ব, সেটা হতে পারে অ্যাটর্নি জেনারেল, হতে পারে প্রধান বিচারপতি, হতে পারে এমপি বা মন্ত্রী। প্রত্যেকে তার দায়িত্ব এবং জবাবদিহিতার জায়গাটাকে মানে ক্লিয়ার করতে হবে। এখানে আসলে ক্ষমতায় যে আমি যে ক্ষমতা প্রয়োগ করব, সেটার সুযোগ তো আর নতুন বাংলাদেশে আমরা চাই না। আমরা কি সেই ব্রিটিশ উপনিবেশিক যে পদগুলো সৃষ্টি ছিল, যে পদের মাধ্যমে এখনও শাসন এবং শোষণের হাতিয়ারগুলো রয়ে গেছে, আমরা কি সেগুলোই চালু রাখবো, নাকি আমরা ওই ব্যালেন্স তৈরি করব যে ব্যালেন্সের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখব, যে একজন যে পেশায় থাকুক, একজন উদ্যোক্তাও রাষ্ট্র নিয়ে কথা বলার সুযোগ থাকবে, তার জবাবদিহিতা থাকবে, রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেক পেশার মানুষের জবাবদিহিতার সুযোগ থাকবে। এই যে বারবার আমরা স্বপ্নের কথা বলছি যে ভবিষ্যতে নিজেদের কোথায় দেখতে চাই, কিভাবে নিজেকে তৈরি করছেন, বাড়তি কি করছেন পড়াশোনার বাইরে? আসলে আমরা যদি আমাদের বর্তমান সমাজটাকে দেখি, রন্ধ্রে রন্ধ্রে আমাদের দুর্নীতি আছে, অর্থাৎ আমাদের কিন্তু মানসিকতার চেঞ্জ নাই। আমাদের যে বিপ্লবটা হলো, এর মাধ্যমে আমরা বুঝলাম যে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। কিন্তু আমার কথা হলো যে মানসিকতার পরিবর্তন কি একসাথেই কি করা সম্ভব? আমার মতামত না। কারণ আপনার যদি মানসিকতার পরিবর্তন দরকার হয়, তাহলে আপনার শুরুতে যেতে হবে, অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থাকে আগে টাচ করতে হবে। আমরা যখন শুরুতেই স্কুলে যাই, তখন আমরা কি শিখি, শিক্ষার মূলটা কি শিখি? আমাদের শিক্ষার মূলটা শিখি যে আমরা শিক্ষা নিব, বড় কিছু হব, অর্থাৎ শিক্ষা হচ্ছে পেট চালানোর জন্য, এটা শিখি। কিন্তু আমাদের এই পরিবর্তনটা দূর করা দরকার, অর্থাৎ আমাদের স্বশিক্ষিত হওয়া দরকার, এবং কিভাবে আমরা আমাদের আর্থসামাজিক উন্নয়ন করতে পারি, এই সব বিষয় নিয়ে আমাদের কাজ করা দরকার। আর মানসিকতার পরিবর্তনটা আমাদের ওই সময় থেকেই শেখানো দরকার, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই হওয়া উচিত। জি, ভেরি ওয়েল সেড। পিছে ওনাকে দিবেন, তারপর আপনার কাছে আসবো। আমাদের যে একটা মনন, একটা মস্তিষ্ক আছে, আমরা মানে একটা অবেস্ট, যে আমরা যে মিডিয়াতে যেটা দেখছি, যেমন আমি আপনাকে বলি যে ধরেন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছিল, তো ওই তথ্যটা আমি ধরেন যখন চলে গেছিল, তখন আমাদের একটা টেলিগ্রাম গ্রুপে ওটা আমি দেখলাম যে ওই হেলিকপ্টারের যে ভিডিও যে পালিয়ে গেছে, বাট ওটা আমার মস্তিষ্ক কেন জানি নিতে চাচ্ছিল না। কেন? কারণ আমরা যেই একটা অভ্যস্ততার মধ্য দিয়ে আছি, এটা যখন আমি টিভিতে হেডলাইন দেখলাম, আমি সম্ভবত চ্যানেল 24-এর প্রথম দেখেছিলাম, আপনারা গণভবনে গেলেন, তো ওইখানে যখন দেখলাম, তখন এটা আমার মনের মধ্যে একটা বিশ্বাস, যে আমাদের যে একটা বিশ্বাসের জায়গা, ওটা তো আমাদের তৈরি করতে ভেরি ভেরি ওয়েল সেড। স্যার, একটু আপনার থেকে শুনতে চাই যে তার কথায় কিন্তু একটা ভালো যুক্তি আছে, একটা ভালো যুক্তি আছে। এই যে এত বেশি রিউমার, ভুল তথ্য আমরা দিনের পর দিন তরুণদেরকে ফিড করেছি, তাতে সে যখন একটা ভিডিও দেখছে, সেটাও তার কাছে মনে হচ্ছে হয়তো এটা সত্য না। সেই জায়গায় আসলে কাজ করার কি সুযোগ আছে? আসলে ওর কথার সাথে আমি সাংঘাতিকভাবে একমত, যে আমরা তো অনেক কিছুই দেখি,
কিন্তু অনেক কিছু দেখার পরেও আমাদের একটু আশা থাকে মূলধারার যে মিডিয়াগুলো আছে বা টিভি চ্যানেলগুলো আছে কখন তারা সেই খবরটা প্রচার করবে। আসলে কতগুলো যখন ক্রাইসিস আসে আমরা খুব দুঃখের সাথে বলতে হয় যে মেইন ধারার যে চ্যানেলগুলো তারা কিন্তু সেভাবে আমাদের সেই ইনফরমেশনগুলো সার্ভ করতে পারে না বা করে না, ফলে আমরা তখন অনেকভাবে বিভ্রান্ত হই। আর আমরা যদিও অনেক সোর্স থেকে পাই, কিন্তু আমি তারপরে বলি যে তারপরে দিন শেষে আমরা আশা করি যে যখন আমরা এরকম কোনো চ্যানেল এটা দেখবো তখন এটা আমরা নিশ্চিতভাবে বুঝতে পারবো যে আসলে এটা সত্যি। জি স্যার, ধন্যবাদ। আসবো আপনাদের কাছে। আমরা জানি যে এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অনেক ধরনের রিউমার থাকে এবং সেখান থেকে কিন্তু অনেক সংঘাতপূর্ণ পরিবেশ ও পরিস্থিতির তৈরি হয়। সেক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থা, এই যে ইয়াং মাইন্ডস যারা বলছে যে আমাদের মাইন্ডটাকে সিজন করে ফেলা হয়েছে যে আমরা বুঝতে পারি না কোনটা ঠিক কোনটা বেঠিক, ডিজিটাল লিটারেসি এটা নিয়ে কি কাজ করার সুযোগ আছে নাকি স্কুল কলেজ লেভেলে? অবশ্যই সুযোগ আছে। এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে তো প্রচুর কাজ করার সুযোগ আছে। আসলে শিক্ষা ব্যবস্থা এটা প্রথম থেকেই আমাদের অনেক গলদে পূর্ণ। আমরা যদি দেখি একটা ইতিহাস দেখি, ব্রিটিশ পিরিয়ডে ছোট বড় মিলিয়ে কমপক্ষে 29টি শিক্ষা কমিশন হয়েছিল এবং সেগুলোর মধ্যে এক একটা কমিশন থেকে আরেকটা কমিশনের গ্যাপ অনেক দীর্ঘ ছিল। আর পাকিস্তান আমলে যে 24 বছর সেখানে শিক্ষা কমিশন হয়েছিল 6টা, এবং দেখা গেছে হাফ ডিকেড অর্থাৎ 5 ইয়ার্সের মধ্যে শিক্ষা কমিশন 3টা হয়েছে। তো এই যে কমিশন গঠন, এগুলো দিয়ে আমাদের আসলে জাতির কোনো উন্নয়ন কখনো হয়নি, বরং বিভেদ সৃষ্টি করা হয়েছে। যখন যিনি ক্ষমতায় আসেন শিক্ষাকে সে নিজের পকেটে নিয়ে দেওয়ার চেষ্টা করেন, এবং এটা আসলে অনেক সময়ের ব্যাপার। এখন এই শিক্ষা নীতি, এটা একটা দেশের উন্নয়নের জন্য শিক্ষানীতি খুবই ইম্পর্টেন্ট। এবং এটা নতুন করে ঢেলে সাজানোর সুযোগ আছে। আপনার থেকে যেহেতু শিক্ষার কথাই আসলো, কে কে বিদেশ চলে যেতে চান? সংখ্যাটা মোটামুটি আমি 50-50 দেখছি। দেখি কে কথা বলেননি তার কাছে যেতে চায়। নতুন কে আছেন কথা বলেননি? দেখি আমাদের দেশের এখন পর্যন্ত আমি যদি বলি ভালো ইউনিভার্সিটি যেগুলো, যেমন বুয়েট, ঢাকা মেডিকেল, এখনও মানে সারা বিশ্বের তুলনায় এখনও র্যাঙ্কিংয়ে অনেক পিছনে আছে। তো এখন আমি যদি ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করতে চাই তাহলে আমাকে বিদেশে শিক্ষা গ্রহণ করতেই হবে। অ্যান্ড যদি আমি বিদেশে যাই, আমি কলেজ লাইফ পর্যন্ত বাংলাদেশে থেকে একটা পার্সপেক্টিভ আনতে পেরেছি। বিদেশে গেলে আমার নতুন ধরনের একটা পার্সপেক্টিভ তৈরি হবে। উচ্চ শিক্ষার জন্য যেতে চান, ফেরত আসবেন দেশে? জি, ফেরত এসে আমি ওয়ার্ল্ড এক্সপ্লোর করার পরে যখন আমি যা শিখতে পারবো তা যদি আমি বাংলাদেশে কাজে লাগাবেন। কে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফেরত আসবেন না? দেখে অনেক উঁচু করে হাত তুলছে, শুনে। ফেরত আসবো না, কারণ আমার মনে হয় যে আমি দেশের মধ্যে থেকে, যে আমরা যেহেতু নতুন দেশ গড়ার প্রতিজ্ঞা নিয়ে আগাচ্ছি, দেশের মধ্যে থেকে যে সকল প্রতিবন্ধকতাগুলো আমাকে ফেস করতে হবে, আমি যদি কিছুটা কাজ করতে চাই আমাকে সরকারের কাছে অনেক ধাপে ধাপে যেতে হবে। একটা প্রজেক্ট আনতে গেলে আমার 1 বছর দেরি হয়ে যেতে পারে প্রজেক্টের টাইমলাইনের উপরে, কিন্তু আমি বাইরের দেশে থেকে আমি দেশের জন্য কিন্তু কাজ করতে পারবো। কিন্তু তার চেয়ে বড় সমস্যা, আমি দেশের জন্য মনে করেন আমার একটা অর্গানাইজেশন থাকলো বা এনজিও থাকলো, আমি দেশের মধ্যে মনে করেন ওয়েমেন রিপ্রোডাক্টিভ হেলথ যেটাকে বলি, বা এই যে নাইট ক্লাসেস বা আমার যে এক্সট্রা কারিকুলার যে যেগুলো জিনিসগুলো হয় আমি সেগুলো পরিচালনা করতে পারবো। এবং দ্বিতীয়ত আমি বিদেশে থেকে আমি আরও অনেক মানুষকে মনে করেন বাইরে উচ্চশিক্ষা লাভের জন্য নিয়ে যেতে পারবো। কিন্তু সবচেয়ে বড় যে কারণটা সেটা হলো আমার নিরাপত্তা। আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, আজকে কিন্তু রাত্রেবেলা এখন পর্যন্ত এই কয়েকদিনের জন্য আমরা দেখতেছি নারীরা কিন্তু রাত্রেবেলা বেরোতে চায় না। আমার বোনকে নিয়ে যেতে গেলেও সে বলে যে না আমি আগে চলে আসবো বাসায়। এই সকল কারণে যেখানে একটা জীবনের মূল্য নাই, আমাকে রাস্তায় বেরোলে যে কেউ চাপাটি দিয়ে মেরে ফেলতে পারে, যেখানে আমার জীবনে কোনো নিরাপত্তা নেই, আমার কাছে মনে হয় যেই দেশ আমাকে আমার নিরাপত্তাটা দিবে, আমাকে মূল্য দিয়ে, আমি সেখানে থাকতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করবো, যেখানে আমার সুরক্ষা বেশি। ঠিক আছে, মানে অবশ্যই নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। শুনি। বড় ভাইয়ের সঙ্গে আমি সহমত। আমি আরও একটি পয়েন্ট অ্যাড করতে চাই, যেটি আমরা সবাই জানি, বিদেশে পার্টিকুলারলি, আচ্ছা দেশের নাম বলবো না, স্যালারিজ অ্যান্ড অপরচুনিটিস ইউজুয়ালি বেশি থাকে। একটা এক্সাম্পল দিই, জি অনেক বেশি। আমাদের দেশে প্রফেশনাল ডাক্তাররা যারা থাকে তারা যে পরিবারে স্যালারি পায়, ওয়েস্টার্ন দেশে রেজিডেন্ট ডাক্তাররা তাদের চেয়ে অনেক গুণ বেশি স্যালারি পায়।
এই স্যালারিজ অ্যান্ড অপরচুনিটিসের জন্য আমি বাইরে যেতে চাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আমি এই দেশকে কিভাবে সাহায্য করব? রেমিটেন্স, ইনশাল্লাহ। বাহ, ওয়াও, সুপার। আমি পেশা হিসাবে আমার যে গোলটা এটা হচ্ছে আমি একজন অ্যাস্ট্রোনট হতে চাই, যার কারণে আমার ভূগোল এবং অ্যাস্ট্রোনমি নিয়ে পড়ার অনেক ইচ্ছা। যেহেতু আমাদের ডিইউতে অ্যাস্ট্রোনমি নিয়ে কোনো সাবজেক্ট নিয়ে কোনো অনার্সের কোনো সুযোগ নাই, সেহেতু আমি বিদেশে এই যে গোল, এই গোলের জন্য আমি বিদেশে উচ্চশিক্ষা নিয়ে যেতে চাই। ওনাকে দিয়ে দেবেন একটু, তারপর আপনি বলেন। জি, শুনি। হ্যাঁ, আমি হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে চিন্তা ভাবনা করতেছি আমি হার্ভার্ডে পড়তে যাব, বিকজ হার্ভার্ডে ওই সুযোগ সুবিধা আছে, আমি ওই লেভেলের পড়াশোনা করতে পারবো। এখন দেখেন, যদি আজকে আমাদের বাংলাদেশে এরকম একটা হার্ভার্ড থাকতো আমি কিন্তু কখনোই পড়তে যেতাম না, ফার্স্ট কথা। আর ব্রেন ওয়াশের যে বিষয়টা আছে, ব্রেন ওয়াশের বিষয়টা, পারিবারিক শিক্ষা থাকবে এটা ঠিক আছে, বাট একটা মানুষ পরিবারের বাইরে গিয়ে কিন্তু মূল জগৎটা দেখে, আর মূল জগৎটা তখনই দেখে যখন সে পরিবারের হাতটা ছাড়ে। পরিবার আপনাকে শিখাবে ডানে যাও বামে যাও, কিন্তু আপনি যখন রিয়েলিটিতে আসবেন তখন আপনার নিজের ডিসিশন নিতে হবে যে আপনি ডানে যাবেন নাকি বামে যাবেন। একটা পোস্টার দেখেছি যে পরিমণির স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। কথাটা শুনেন, আমাদের ব্রেন ওয়াশের জায়গাটা কিভাবে কাজ করে, ব্রেন ওয়াশের জায়গাটা এইভাবে কাজ করে, আজকে আমাদের কাছে যতই সোশ্যাল মিডিয়া থাকুক আমরা নির্ভর করি চ্যানেলের উপর, আর চ্যানেলেরও কিন্তু আমাদের ফেসবুক পেজে সোশ্যাল মিডিয়া হিসেবে কাজ করে। সো সোশ্যাল মিডিয়া চ্যানেলকে আলাদা করার কোনো সুযোগ নাই। তাদের স্পেসিফিক ওই পোস্টারে বলার কথা ছিল পরিমণির কোন স্বামী, তার নাম কি, কে কখন নিহত হয়েছে। এখন আজকে কথাটা হয়েছে যে আপনি আমাকে একটা সাসপেন্সের মধ্যে রেখে দিবেন, আজকে আমাকে একটা সাসপেন্সের মধ্যে রেখে দেওয়া হবে। ওই সাসপেন্সের মধ্যে রেখে দেওয়ার পরে আমি ওই তথ্যটা আরো বিভিন্ন জায়গায় খুঁজবো। এখন ওই বিভিন্ন জায়গার খোঁজার মধ্যে আমার কিছু তথ্য ভালো হবে বা রাইট হবে বা কিছু তথ্য ভুল হবে। কিছু মানুষ যারা ভুল তথ্যতে যায় তারা হচ্ছে ব্রেন ওয়াশের মধ্যে। থ্যাংক ইউ, ভেরি ওয়েল সেড। আমরা কি বিদেশ চলে যাব, নাকি জায়গাটাকে ঠিক করব, নাকি জবাবদিহিতার জায়গা তৈরি করব যে না আমাকে সামাজিক নিরাপত্তা দিতে হবে, আমি বিদেশ যেতে চাই না, আমি দেশে থাকতে চাই, তখন আমার কনসিকোয়েন্স, আমার এটা মেনে নিতে হবে নাকি আমি চেষ্টা করব পাল্টানোর? শুরুতে আমি বলতে চাই যে আমাদের এটা মেনে নেওয়া উচিত যে আমরা এখানে থেকে ঠিক করতে পারবো, কিন্তু আমরা যদি দেখি আমাদের দেশটা বিভক্ত এক প্রকার, নাগরিক সচেতনতা আমাদের মধ্যে একদমই নেই। যে কেউ দলে দলে বিভক্ত আছে, বা কেউ নিরপেক্ষ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ আওয়ামী লীগ, এই 3টা দলে বা 4টা দলে বিভক্ত থাকতেছি আমরা। এখন কিছুদিন আগে যে অটো রিক্সার, যে ব্যাটারি চালিত রিক্সার যে সমস্যাটা হলো, এটা কিন্তু আমরা নিজেরাই ঠিক করতে পারতাম। আমরা নিজেরাই অটো রিক্সাতে না উঠে বা ওইটাকে বয়কট করে আমরা ওটাকে সরাতে পারতাম রাস্তা থেকে, আমরা নিজেরাই নাগরিক সচেতনতা প্রকাশ করতে পারতাম, কিন্তু আমরা তা করিনি। আমরা নিজেরা সময় বাঁচানোর জন্য তা করেছি এবং এটার জন্য অনেক দুর্ঘটনা হয়েছে। আমরা খুব অপোজিট ভিউজ দেখছি, কিন্তু দুটোই দারুণ মতামত দিচ্ছেন নটরডেমের ছাত্ররা। সামনে দিবেন একটু। হ্যাঁ, আচ্ছা, আমি এটাকে কোয়েশ্চেন করলে কতগুলো বেসিক জায়গায় করবো। প্রথমত কনটেক্সটটা কেন প্যারা এটার মধ্যে, এবং গোটা ফ্রেমিংটাই কেন এই গোটা আর্গুমেন্টটার ভুল। ফার্স্ট অফ অল, মানুষ কেন তার দেশটাকে ছাড়ে, ইমিগ্রেশনের মেইন রিজন কি? দুইটা প্রাইমারিলি। একটা, আফগানিস্তানের মতো দেশে আপনি নোটিস করে দেখতে পারেন কি মানুষজন চলে যাইতেছে কারণ তাদের একদম বেসিক সিকিউরিটিই নেই। বাট বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা ইনহারেন্টলি ট্রু না। বাংলাদেশে মানুষ জায়গা ছাড়ে কেন? বেসিক রিজন একটাই, বেটার লিভিং লাইফস্টাইলের জন্য, রাইট? এই বেটার লিভিং লাইফস্টাইলটা কি? বেশি টাকা, অর্থ উপার্জন। কোনোদিন এরকম সামাজিক নিরাপত্তা পাবো না। দেখেন, সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলো কিন্তু অনেক ফেক একটা ন্যারেটিভের মতো বিষয়। আপনার দেশে আপনি যেটাকে ন্যারেটিভলি মনে করেন আপনার সামাজিক নিরাপত্তার মধ্যে জাস্টিফাইড, অন্য দেশে সেটা সামাজিক নিরাপত্তা হিসেবে জাস্টিফাইড না, তাই না? যেমন আজকে আমাদের দেশের মধ্যে হয়তো হিজাব পরা একটা মানবীয় রাইট, বা অন্যান্য দেশের মধ্যে এটা কোনো রাইট না, রাইট? তো এটাই কেউ কোনো কেটার করে দেশ ছাড়ে না। মানুষ দেশ ছাড়ার পেছনে একটা মেজর রিজন কি, কোথার মধ্যে আমি বেটার চাকরির অপরচুনিটিস পাবো। তার মধ্যে আরেকটা বড় রিজন আসে, মানুষ শিক্ষা কেনতে যায়। শিক্ষার সবচেয়ে বড় মেইন রিজন, আজকে যত এসে সবাই হিপোক্রিটিক্যাল কথাবার্তা বলো যে তারা জ্ঞান অর্জন করতে চায়, তা কিন্তু মেইন রিজন না। শিক্ষার প্রাইমারি মেইন রিজন হলো সবাই অর্থ উপার্জন করতে চায়, সবাই চায় একটা বেটার চাকরি পাইতে, তাই না? সবাই যখন বেটার চাকরি পাইতে চায়, আপনি বেটার চাকরি কোথায় পাবেন? কোথায় আপনার জব অ্যালোকেশনস বেশি, কোথার মধ্যে আপনি সাথে সাথে জব অপরচুনিটিস পাবেন? অবভিয়াসলি কোনো একটা বেটার ইউনিভার্সিটি। এখন বাংলাদেশের মেজরিটি ইউনিভার্সিটি আপনাকে একটা এডুকেশন প্রোভাইড করতে পারলো, আপনারা কি প্রোভাইড করতে পারে না?
বেসিক জিনিস এক, আপনার ফিউচারে জব অ্যালোকেশনস। সেকেন্ডলি, এটা আপনাকে কোনো একটা বেটার এডুকেশনও প্রোভাইড করতে পারে না। কেমন বেটার এডুকেশন প্রোভাইড করতে পারে না? আজকে ডিওর মধ্যে এখনও সেশন জ্যামে আটকাই থাকে, একটা পলিটিক্যাল সেশন এসে আপনার জায়গাগুলোকে আটকাই দেয়। এটা কেন প্রবলেম একটা মাত্র মেজর রিজন, যে এটা আপনার দিন শেষে সময়টাকে নষ্ট করে দেয়। আপনার সময়টা নেসেসারি কেন? আপনি এই সময়ের মাধ্যমে পরবর্তী অন্য কোনো জব খুঁজতেন বা টিউশনই করে দেন সাইডের মধ্যে, রাইট? তার মানে কি আজকে এটা মেজর প্রবলেম। এর ফলে আপনি দেখবেন বর্তমান জেনারেশনের কিন্তু আরেকটা বড় একটা মোটিভ আসছে কি প্রাইভেটে চলে যাবে। রিজন কি? প্রাইভেটে আপনি স্কলারশিপ পাইতেছেন, ইজিলি স্কলারশিপের কারণে কি পান? বেটার জব অ্যালোকেশন পান, আপনাকে জব অ্যালোকেশন দেয়। মেইন রিজনটা কি? যত হিপোক্রিটিক্যাল কথাবার্তা মানুষ বলুক না কেন, আপনি বিদেশে যত সামাজিক নিরাপত্তা পাক বা না পান, আপনি একটা জিনিস পাচ্ছেন, বেটার টাকা কামানোর অপরচুনিটি। সেকেন্ডলি, আপনি জাস্ট খুব লো মিনিমাম জবও করেন, বেয়ার মিনিমাম ম্যাকডোনাল্ডসে চাকরি করেন, আপনি $12 কামান, যা বাংলাদেশে 12 × 120 করলে আরও বাইরে যায়, যখন আপনি টিউশনি করলে 1000 টাকা মাত্র কামাইতেন। তার মানেটা কি? অর্থটা এখানে আমাদের বাইরে। লিভিং কস্টের গোটা প্রবলেম দেখেন, লিভিং কস্টে যতটাই প্রবলেম হোক না কেন, আপনার গভর্নমেন্ট আপনি ওখানে সিটিজেন হইলে আপনারা কী দেয়? আনএমপ্লয়মেন্ট রেটের মধ্যে ভিসা দেয়, রাইট? আপনাকে বিভিন্ন রকমের বন্ডস থাকে, সোশ্যাল স্ট্যাটাসকিউজ থাকে, রাইট? এইসব বেনিফিটসগুলো আপনি পান না, তখন আপনার কোনো ইনসেন্টিভই থাকে না নিজের দেশে থাকার। আসলে এই জন্যই আমার মনে হয় যে নটরডেম কলেজ মানে অবশ্যই অসাধারণ। এত কনস্ট্রাকটিভ গুজবাম্পস, এত কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা, শুধু ও না, আপনারা যেসব কথা বলেছেন এক কথায় অবিশ্বাস্য। আমরা আজকে এসেছি নটরডেম কলেজে, কিন্তু সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতির। আমাদের সাথে থাকবেন। আমি বিগত 4 বছর ধরে রাস্তায় এক টুকরা ময়লাও ফেলিনি। এটা কিন্তু আমার নটরডেম আমাকে শিক্ষা দেয়নি, আমি এই শিক্ষাটা নিয়ে এসেছি। 34% শিক্ষকই বুঝতে পারে নাই যে আসলে সৃজনশীল শিক্ষা পদ্ধতিটা কি। নাম্বারটা কখনো আমার কাছে জরুরি না, একটা মানুষের জীবনটাই সবচেয়ে বড়। যারা খেলাধুলা করে তাদের একাডেমিক্সের দিক থেকে পিছিয়ে পড়তে হবে, আর যারা একাডেমিক্সের দিকে এক্সেল করতে চায় তাদের খেলাধুলার দিক থেকে সরে আসতে হবে। আফগানিস্তান কি অবস্থা? সেখানে যুদ্ধ থাকে, রশিদ খানরা কি সেখানে আসেনি? কমপক্ষে 30 বছর মেয়াদী একটা শিক্ষানীতি করা প্রয়োজন। আমরা শিক্ষার্থী হিসেবে কেন সবসময় গিনিপিগ হিসেবে থাকি? ওয়েলকাম ব্যাক, দেখছেন কোলগেট জেনজি এবং আজকে আমরা এসেছি নটরডেম কলেজে। একটু স্যারদের কাছে শুনবো যে এই আর্গুমেন্টে আপনি বিইং অ্যান একাডেমিশিয়ান, আপনি আপনার ছাত্রকে বলবেন দেশে থাকতে না বিদেশ চলে যেতে? এটা খুব কঠিন একটা প্রশ্ন। আমি আমার স্টুডেন্টদেরকে যেটা বলি যে যদি সম্ভব হয়, যদি তোমার অ্যাবিলিটি থাকে, তাহলে তুমি একটা হায়ার ডিগ্রি তুমি বিদেশ থেকে নিয়ে আসো, দেখে আসো সেখানে কেমন লেখাপড়া করায়, সেখানে পড়াশোনার কী অবস্থা। তবে তুমি যদি আবার আসো এবং এসে সেটাকে দেশে ইমপ্লিমেন্ট করো। তবে আমি চাই আমার স্টুডেন্টরা একবার হলো বিদেশে যাক, কারণ বিদেশ না গেলে চোখ কান খোলে না। কাজে আমি চাই একবার ওরা যাক। তবে আমি এটা চাই না যে ঢালোভাবে সবাই গিয়ে দেশকে ভুলে যাক, সেটাও আমি চাই না। কারণ আমাদের দেশে সব মেধাবীরা তো চলে গিয়েছেই, আর যে কয়টা আছে সেগুলো যদি চলে যায় তাহলে একটা সময় মেধাশূন্য হয়ে যাবে। এটা আক্ষরিক অর্থেই হয়তো সত্যি হয়ে যাবে। কিন্তু আপনি যদি বলেন যে আমি চাই কিনা, হ্যাঁ আমি চাই একবার হলে যাক, ওরা লেখাপড়া করে আসুক, ওরা অভিজ্ঞতা অর্জন করে আসুক, হ্যাঁ সেটা দেখে আসুক, এবং দেশটাকে আমাদের এখানে সংস্কার বলুন বা পরিবর্তন করার জন্য যেটা যে দিক থেকে ভূমিকা রাখতে পারে সেটা রাখুক। স্যার, আমরা এই ব্রেন ড্রেনের কথা শুনেছি। অভ্যুত্থানের সময় অনেকে দেশে চলে আসতে চাচ্ছিল, স্ট্যাটাস দিচ্ছিল, যখন সব ঠিকঠাক হয়ে গেছে রাস্তায় দেখে যে মারামারি চলতেছে, তখন আর কেউ আসতে চাচ্ছে না। তো এখন এই ছাত্ররা যারা বলছে তারা দেশ ছাড়তে চায়, তাদেরকে তো আসলে খুব বেশি দোষও দেওয়া যাচ্ছে না। সোশ্যাল সিকিউরিটির কথা উঠছে, হিউম্যান রাইটসের কথা উঠছে। আমি ওদের যা বলছে, আপনি যা বললেন, ওদের বয়সের তুলনায় ওদের চিন্তা অত্যন্ত কনস্ট্রাকটিভ। আমি ওদের সাথে একমত। কারণ এখন আমি বললাম যে হ্যাঁ দেশে ফিরে আসো, দেশে যাও, আসলে আসবে না। কারণ আমাদের ওই যে গোড়ায় গলদ, ওই ছাত্র আমার সাথে একমত পোষণ করেছেন, আমাদের গলদ ঠিক না করলে, আমাদের স্বাধীনতার পর এই পর্যন্ত নেতৃত্বের যে দুর্বলতা, রাষ্ট্রীয় নেতৃত্বের যে দুর্বলতা, এবং এরা কেউই দীর্ঘমেয়াদী রাষ্ট্রের গঠন নিয়ে কোনো চিন্তা করেনি। সিঙ্গাপুর অনেক পরে স্বাধীনতা পেয়ে, আর সিঙ্গাপুর এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এবং আমরা পাশেই সিঙ্গাপুরে এখন আমরা লেখাপড়া করতে যেতে পারি, ওইটা এখন উন্নত দেশ। কিন্তু বাংলাদেশ এত বছর পরেও আমরা এখনও মনে হচ্ছে মানে প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে সমস্যা চলছে, এখন এখানে ওই সমস্যা চলছে। তো আমরা ওদেরকে দোষ দিতে পারি না যে তুমি বিদেশে চলে যাও বা বিদেশে যে এসো না। কিন্তু আমাদের এখানে যদি আমরা ঠিক না করতে পারি, শিক্ষা যে বিষয়টা প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের এখানে মেধাবীদেরকে আকর্ষণ করা প্রয়োজন।
তারা যেন আসে, কারণ আপনি যখন ভালো গাছ লাগাবেন সে একটা ভালো ফল দেবে। আপনি গাছ যদি দুর্বল হয় সে ফল দেবে কোত্থেকে? শিক্ষার মধ্যে ওই যে সকল দল মিলে কমপক্ষে 30 বছর মেয়াদী একটা শিক্ষানীতি করা প্রয়োজন। সরকার পরিবর্তন হবে কিন্তু নীতি পরিবর্তন যাতে না হয়। জি জি, আমরা জানি যে নটরডেম কলেজ পার্টিকুলারলি খুব ডিসিপ্লিনড একটা ইনস্টিটিউশন। ওয়ালের ভিতরে আপনারা তো সবাই খুব ডিসিপ্লিন, সেটা আমি দেখতে পাচ্ছি। বাইরে কতটুকু ডিসিপ্লিন? কারা মনে করেন যে বাইরেও ডিসিপ্লিন? বাইরে কি ডিসিপ্লিন? এই যে কলেজ থেকে যেটা শিখছেন, কি করেন আপনারা বাইরে, যেটাতে আপনি যে আপনার সিভিক সেন্সটা সেটা মানুষ জানতে পারে? আমাদের ক্লাসে শিক্ষকরা আমাদের যে নৈতিক শিক্ষাগুলো দেয়, যে আমি একটা উদাহরণ দেই, যেরকম আমি রাস্তা পার হতে পারি কিন্তু আমার সাথে একজন মহিলা আছে, সে রাস্তা পার হতে পারছে না, তবুও আমার কিন্তু কুইজ পরীক্ষা আছে। ধরি আমার সেদিন কুইজ পরীক্ষা, আমি যদি তাকে এখন রাস্তা পার করতে যাই আমার 2 মিনিট লেট হয়ে যাবে। তো আমি কি চিন্তা করব যে তাকে রাস্তাটা পার করে যদি আমি দিতে যাই তাহলে আমার 2 মিনিট লেট হবে, আমি নাম্বার কম পাবো পরীক্ষায়। আমি যদি আমার মানসিকভাবে চিন্তা করি, যদি মহিলাটা রাস্তা পার হতে যায় যদি অ্যাক্সিডেন্ট করে, সড়ক দুর্ঘটনার সংখ্যা একটা বেড়ে গেল, তো তার জীবনের মূল্যটা আমার পরীক্ষার 10 নাম্বার থেকে কিন্তু অনেক বেশি। এটাই আমাদের শিক্ষকরা আমাদের শেখায় যে তোমার নাম্বারটা কখনো আমার কাছে জরুরি না, একটা মানুষের জীবনটাই সবচেয়ে বড়। আন্দোলনে তরুণরা ফোরফ্রন্টে ছিল। তারা যেটাকে আমরা বলি যে অনেক আত্মত্যাগ স্বীকার করেছেন, যেটা একটা জেনারেশন পারেনি, 2টা জেনারেশন পারেনি। এখন তো সামনে দেখতে হবে, আমাদের সমস্যার কথা আমরা সবাই জানি, সেই নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পারবেন? সলিউশন যে জিনিসটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সলিউশন কেন আসা অনেক বেশি টাইম লেন্দি একটা জিনিস। এইখানে একটা জেনারেশন গ্যাপের একটা জিনিস আপনাকে মাথা রাখা লাগবে। আপনি যখন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের দিকে তাকাবেন, তাদের যেই পাওয়ার জায়গাটা বা তাদের লিড দেওয়ার জায়গাটাতে তরুণ প্রজন্মের যেই ইনক্লুডমেন্টটা আছে, ওই জিনিসটা বাংলাদেশে অনেক দিন ধরে গ্যাপ রয়ে গিয়েছে। যেই গ্যাপটা ফিল আপ করতে আপনাকে মিনিমাম একটা টাইম দিতে হবে, যে আপনাকে নিজের জায়গা থেকে কাজ করতে হবে, নিজের মধ্যে একটা পেশেন্স রাখতে হবে। তরুণরা সরকার পরিচালনায় আছে বিদেশে, বড় বড় দেশে। লাইক দ্যাট যে সরকার পরিচালনায় আছে। কোথায় সরকার পরিচালনা আছে জিনিসটা এরকম না, আমি বোঝাতে চাচ্ছি সরকারের একটা দায়বদ্ধতা আছে পুরো দেশের। হ্যাঁ, তো দায়বদ্ধতা আছে, যেই জিনিসটা বাংলাদেশে অনেকদিন ধরে ছিল না, যেখানে একটা গ্যাপ হয়ে গিয়েছে। প্রত্যেকবার যখন সরকার পরিবর্তন হচ্ছে সেই সাথে সাথে আমাদের কারিকুলামেও পরিবর্তন হচ্ছে। 1991-92-এ হচ্ছিল যখন খালেদা জিয়া আসলো, তখন আমাদের তার আগের যে গতানুগতিক ধারার যে আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা সেখানে পরিবর্তন করলাম, সেখান থেকে আমরা একটা শুরু করলাম এবং 2012-তে এসে আবার আমরা সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু করলাম। এবং ওই সময়ের একটা ডাটা আপনাকে দিতে চাই, সে সময়ে আমাদের বাংলাদেশের ওই সময় 2012 সালে 34% শিক্ষকই বুঝতে পারে নাই যে আসলে সৃজনশীল শিক্ষা পদ্ধতিটা কী। এবং বর্তমান সময় যদি আসি, ইন রিসেন্ট ডেজ আমাদের কয়েকদিন আগে একটা আমরা নতুন শিক্ষা কারিকুলাম দিয়েছিলাম, সেটা আসলে কতটা ইফেক্টিভ সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু আমি একজন নটরডেমের শিক্ষার্থী হিসেবে এবং পুরো বাংলাদেশের শিক্ষার্থী আমার এই কথার সাথে একমত হতে পারে বলে আমি মনে করি। আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে চাই তাহলে সবার আগে আমাদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে একটা সাস্টেইনেবল এডুকেশন সিস্টেম দাঁড় করানো। আপনি 7 বছর পরে একটা কারিকুলাম দিচ্ছেন এবং তার 2 বছর পরে সেটা চেঞ্জ করছেন। আজকে যখন নতুন সরকার ক্ষমতায় আসলো, তারা এসে আগের যে কয়েকদিন আগে যে শিক্ষা ব্যবস্থা আসলো সেটাকে ভ্যানিশ করে দিল, যে আমরা আবার পাঠ্য বই নতুন করে সাজাবো। আমার প্রশ্ন হচ্ছে কেন আমাদের সাথে এত খেলা? কেন আমরা শিক্ষার্থী হিসেবে কেন সবসময় গিনিপিগ হিসেবে থাকবো? এই প্রশ্ন করার অধিকার আছে, কথা বলেননি কে, তাদেরকে দিবেন। প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান কখনো কাউকে ডিসিপ্লিন দিতে পারে না। একটা মানুষ ডিসিপ্লিন তার নিজে ইনহেরেন্টলি অর্জন করে থাকে। আমি বিগত 4 বছর ধরে রাস্তায় এক টুকরা ময়লাও ফেলিনি। এটা কিন্তু আমার নটরডেম আমাকে শিক্ষা দেয়নি, আমি এই শিক্ষাটা নিয়ে এসেছি। এই যে আপনি প্রথমেই বলছেন যে প্রতিষ্ঠান আপনাকে ডিসিপ্লিন বানায়, এটা কিন্তু আপনি অহংকার করছেন একটা জিনিস, একটা ইনস্টিটিউশনাল যেটা প্রাইড দিচ্ছে আপনাকে, এটা কিন্তু প্রথম ভুল। আপনি যদি বলেন যে প্রতিষ্ঠান আপনাকে ডিসিপ্লিন শেখায়, তাহলে বুয়েট, নটরডেমের মতোই তো বুয়েট অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান, তো সেখানে কেন আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল? তারা কি বুয়েটের শিক্ষার্থী ছিল না? তাহলে আপনি দেখেন
একটা মানুষ যদি মনুষ্যত্ব না শিখে তাহলে তার প্রতিষ্ঠান কখনো তাকে মনুষ্যত্ব শিখাতে পারবে না। প্রতি বছর নটরডেম থেকে 3200 জনের মতো মানুষ বের হয়। কোথায় বাংলাদেশে যে এত ডক্টর ইঞ্জিনিয়ার প্রতি বছরই বের হচ্ছে, বাংলাদেশের সংস্কার কোথায়? কেন বাংলাদেশ আজও এরকম? তাহলে কি আমাদের ডক্টর ইঞ্জিনিয়ার দরকার, নাকি আমাদের আসলে মনুষ্যত্ব দরকার? স্যারদের কাছে একটু শুনতে চাই যে আসলে এই যে মনুষ্যত্ববোধ প্রতিষ্ঠানের কতটুকু দায়, পরিবার, ব্যক্তি, সমাজ, একটু স্যারদের কাছে মাইক্রোফোনটা আনবেন প্লিজ। আসলে দেখা যায় যে এটা সমন্বিত অংশীদারিত্ব দরকার, কারণ একটা স্টুডেন্ট অল্প সময়ের জন্য একটা প্রতিষ্ঠানে থাকে, সে একটা দীর্ঘ সময় থাকে তার পরিবারের সাথে, অতএব পরিবারে একটা ইনফ্লুয়েন্স তার মধ্যে পড়বে এবং প্রতিষ্ঠান তাকে তার প্রাতিষ্ঠানিক বিষয়গুলো শেখাবে, তার প্রাতিষ্ঠানিক কিছু দায়বদ্ধতা আছে সেগুলো তাকে শেখাবে। কিন্তু সে যখন পরিবারে ফিরে যাবে সবার সাথে সমন্বিতভাবে তাকে কিন্তু প্ররোচিত করবে সে কোনটা ভালো কোনটা মেনে নিবে এবং কিভাবে সে কাজটা করবে। জি ধন্যবাদ স্যার। আর কেউ স্যার অ্যাড করতে চান আপনারা? জি। আমি মনে করি যে একটি রাষ্ট্রের পুনর্গঠন এর জন্য যে সংস্কারের কথা এই জেনজেড বলছে, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তার পাশাপাশি যে বিষয়টি বরাবরই আলোচনায় উপেক্ষিত সেটি হলো আমরা কিভাবে এই সংস্কারটা করব এবং কি কি উপকরণ দিয়ে এই সংস্কারগুলোর সাধনা আমরা করব, এই বিষয়ের আলোচনা বরাবরই উপেক্ষিত। অতএব আমি এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে একটি রাষ্ট্রের প্রধান সংস্কারের বিষয় হচ্ছে তার সংস্কৃতি এবং তার শিক্ষা। তার সংস্কৃতি এবং শিক্ষা সেই রাষ্ট্রের মানুষকে মানুষ হিসেবে তার শিষ্টাচার, তার আদব কায়দা, তার রীতিরেওয়াজ, তার জীবনযাপনের প্রণালী, তার দৈনন্দিন জীবনের আনুষাঙ্গিক যে বিষয়গুলো থাকে সেগুলোকে কিভাবে সে মোকাবেলা করবে, সব কিছু একটি রাষ্ট্রীয় সংস্কৃতির মধ্যে দিয়ে মানুষ শিখে আসে। সুতরাং এইখানে আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতি যদি দুর্নীতিপরায়ণ হয়, আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতি যদি বিমানবিকীকরণ করা হয়, সংস্কৃতি থেকে দূরে সরে যায়, তাহলে আমাদের সেই রাষ্ট্রে কিন্তু মৌলবাদ, সেই রাষ্ট্রে কিন্তু জঙ্গিবাদ, সেই রাষ্ট্রে এবং পুঁজিবাদ এবং তথাকথিত শাসনবাদ, সন্ত্রাসবাদ, এই বিষয়গুলো প্রতিষ্ঠিত হয়। সুতরাং শিক্ষার গোড়া থেকে এবং সংস্কৃতির গোড়া থেকে আমি মনে করি যে এক একটি প্রাথমিক বিদ্যালয় এক একটি গ্রামে এক একটি পার্কের মতো হবে। মানুষ যেন সেখানে, শিশুরা যেন সেখানে প্রবেশ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। এখন শিক্ষাকে অবহেলিত করে, সংস্কৃতিকে গুরুত্ব না দিয়ে আমরা এই রাষ্ট্রের সংস্কার কিভাবে করতে চাই, সুতরাং সেই গোড়ায় আমাদের হস্তক্ষেপ করা উচিত বলে আমি মনে করি। স্যার দুর্নীতির কথা বলেছেন, রাষ্ট্র সংস্কারের কথা। দুর্নীতি, সামাজিক নিরাপত্তা, তরুণদের বিদেশে চলে যাওয়া এবং শিক্ষা ব্যবস্থা, এ পর্যন্ত যতগুলোই বলা হয়েছে তা রাষ্ট্র ব্যবস্থার উপর নির্ভর করে। রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, রাষ্ট্রের অধিকর্তা কে হবে, সে নির্ধারণ করে যে রাষ্ট্রের তরুণ মেধাবীরা থাকবে নাকি থাকবে না। নিশ্চয়ই তরুণ মেধাবীরা রাষ্ট্রে থাকলে একনায়কের জন্য কোনো অনুকূল পরিবেশ সৃষ্টি হবে না। একনায়ক চায় যেন তরুণ মেধাবীরা রাষ্ট্র থেকে চলে যায়। একইভাবে যে সংস্কৃতির কথা বলা হলো, একজন ব্যক্তি নিজের ইচ্ছায় সেই সংস্কৃতি বাছাই করবে নিজে মেনে চলার জন্য, সেই সংস্কৃতি সে চর্চা করবে, সে স্বাধীনভাবে চর্চা করতে পারবে কি পারবে না সেটাও নির্ভর করে রাষ্ট্র ব্যবস্থার উপর। নারী রাতের বেলা ঘরের বাইরে বের হতে পারবে না, সেটা রাষ্ট্র ব্যবস্থার উপর নির্ভর করে। শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে রাষ্ট্র ব্যবস্থা যে বিষয়ের উপর দাঁড়িয়ে আছে তার কতটুকু প্রয়োগ করা যাবে। বাস্তবতার সাথে সম্পর্কহীন রাষ্ট্র ব্যবস্থা দাঁড় করালে যেমন সেটা প্রয়োগ করা যাবে না, আবার রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়ে আমরা যদি এর পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে কাজ করি সে বিষয়ে কোনো মৌলিক পরিবর্তন আসবে না। ওনাকে দিয়ে দেবেন একটু, তারপর আপনি বলেন। জি শুনি। হ্যাঁ, অনেকগুলো প্রবলেম রয়েছে এখানে, ব্রেন ড্রেনের প্রসেস রয়েছে, ডিসিপ্লিনের সমস্যা রয়েছে এবং আমাদের নারীদের নিরাপত্তার সমস্যা রয়েছে। সব কিছুর আমি একটা সলিউশন বলতে চাই। হ্যাঁ, একটাই সলিউশন। আমি এখান থেকে একটা উদাহরণ টানতে চাই যে আমরা যদি সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এই তিনটা দেশের দিকে তাকাই যারা মাত্র 15 থেকে 20 বছরে একদম ঘুরে দাঁড়িয়েছে, এবং এবং এই সলিউশনটা হচ্ছে পরীক্ষিত সত্য। আমাকে একটু সময় দিন, আমি এক্সপ্লেইন করছি। আমি একটু অন্য দিক থেকে আসতে চাই। যেমন আমি মাঝে মাঝে ওয়ান্ডার করি, আমার বয়স এখন 20 বছর, বিসিএস এর বয়স না, অ্যাকচুয়াল বয়সের কথা। এখানে সবারই প্রায় 20-এর কাছাকাছি। 20 বছর বয়সে 200 বছর আগে নবাব সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসেছিল এবং সে 1 বছর পর পলাশির যুদ্ধ লড়েছে। সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের সাথে আমাদের এই বাংলা প্রভিন্সকে রক্ষা করার জন্য সে লড়াই লড়েছে প্রায় আমারই বয়সে। আমি এটা হতবাক হয়ে যাই। এবং আমরা যদি চিন্তা করি 200 বছর আগেও আমাদের এই বাংলা সাম্রাজ্য ছিল পৃথিবীর সব থেকে ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটা।
আমাদের তখনকার সময় শিক্ষা ব্যবস্থার দিকে আমরা যদি তাকাই তখন কি ছিল, 14 বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষকে সামরিক প্রশিক্ষণ এবং স্পিরিচুয়ালি তাদেরকে ট্রেন করা হতো, প্রত্যেকটা মানুষকে এটা দেওয়া হতো। এখন আমরা বর্তমানের দিকে তাকাই, আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, ঘুষ এবং সিন্ডিকেট, এবং আমরা যদি তরুণদের দিকে তাকাই সবাই মাদকাসক্ত, অশ্লীলতা এবং যেখানে সেখানে সিলি বিষয়ে মারামারি করছে। আমি তাদেরকে একদমই দোষ দিব না এই কারণটার জন্য, কারণ এই বয়সটাই এরকম টিনেজ যে তাদের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স এবং বিভিন্ন কারণে তারা হচ্ছে গিয়ে বেশি উগ্র হয়। এই জিনিসটা খুবই স্বাভাবিক। যদি তাদেরকে এমন একটা দিকে আপনারা হচ্ছে গিয়ে নিয়ে যেতে পারেন যেখানে তারা তাদের এই ক্ষিপ্রতাকে কাজে লাগাতে পারে, সঠিক পথে কাজে লাগাতে পারে, তাহলে আমরা অবশ্যই উপকৃত হব। অন্যদিকে যদি আমরা দেখি বৈদেশিক শত্রু ষড়যন্ত্র করে আমাদের দেশের 57 জন মিলিটারি অফিসারকে মেরে ফেললো, আমরা কিছু করতে পর্যন্ত পারলাম না। এখানে আমাদের সমস্যাটা কোথায়? পরীক্ষিত সত্য এটা যে আমাদের তরুণদেরকে সামরিক প্রশিক্ষণ দিতেই হবে এবং আমরা চাই এটা। যদি দেন, আমাদের দেশের সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের জাতির প্রত্যেকটা মানুষের মধ্যে ডিসিপ্লিনের অভাব। 200 বছরে এমন কিছু হয়েছে যেটা আমাদের ডিসিপ্লিনকে একদম ধ্বংস করে দিয়েছে। যদি এই ডিসিপ্লিনটা ফিরে আসে এবং সামরিক প্রশিক্ষণের মাধ্যমে অবশ্যই সেই জেনজি অবশ্যই যারা ডিসিপ্লিন তারা দেশকে আরো উপরে নিয়ে যাবে। অনেকক্ষণ ধরে হাত তুলছে, এরপর আমরা টপিকটা চেঞ্জ করব। বিদেশে পড়তে যাওয়া, তারপর আমাদের সামাজিক সিকিউরিটির অভাব, তারপর আমার ভাই যেটা বললো, এই সকল বিষয়ের আসলে আমাদের গোড়াটা খুঁজতে হবে। এরিস্টটল বা সমাজবিদদের মতে সমাজের হইল একক কোণা হইল আমাদের পরিবার। তো পরিবার থেকে যখন একটা ছেলে ব্যতিক্রম ধর্মী বা রাষ্ট্র সংস্কারের চিন্তা করতে আসে, তখন কিন্তু আমাদের সমাজে এই জিনিসটাকে ভালোভাবে দেখা হয় না। যেমন আমি বলি, বড় বড় শহরে এই জিনিসটা এখন অনেকটা মানে প্রবর্তিত হয়েছে, কিন্তু মফস্বল এলাকা যেমন আমার বাড়ি লালমনিরহাট, এই জায়গাটায় ওইখানে এই জিনিসটা এখনও ভাবা হয় যে ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়া বাংলাদেশে কোনো পেশা নেই। তো আমি প্রত্যেকটা মানুষের কিছু জিনিস বোঝার জন্য তার নিজের থেকে কিছু বয়সের সীমা লাগে। ধরুন একজন বাচ্চার বয়স 4 থেকে 5 বছর, এরকম সময় তাকে আমাদের দেশে স্কুলে ভর্তি করে দেওয়া হয়। তো যখন সে স্কুলে ভর্তি করে দেওয়া হয়, তার মা বাবা শুরুতেই তার উপর এক্সপেকটেশন রাখে যে আমার ছেলে স্কুলে সবথেকে প্রথম আসবে, তাকে কম্পিটিশনে একটা আনহেলদি কম্পিটিশনে পাঠিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে তার মধ্যে এই চিন্তাটা আসে না যে একটা জিনিস ভাবেন, আমি এই কথাটার সাথে একমত যে হলো সৃষ্টিকর্তা সবাইকে সমান মেধা দেয়, কিন্তু এই কথাটাও সত্যি, সব ক্ষেত্রে সৃষ্টিকর্তা সব সন্তানকে সমান মেধা দেয় না। কারো না কারো একটা বিশেষ ক্ষেত্রে বিশেষ গুণ অবশ্যই আছে, কিন্তু সেই বিশেষ গুণটা সে কখন এক্সপ্লোর করবে, তার ছোট থেকে তার মা বাবার দেখা উচিত যে তার ছোট থেকে কোন বিষয়টার প্রতি তার সন্তানের অবশ্যই সবাই আগ্রহ। যেটা বলছেন যে আসলে একদম ফাউন্ডেশনটা ঠিক করতে হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। নটরডেম কলেজের একটা বিশেষত্ব যেটা আসলে সব অনেক বড় বড় ইনস্টিটিউশনে নেই, যে কো কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ছাত্ররা যেভাবে ইনভলভ থাকে। আমাদের সময় আমরা দেখি যে ফটোগ্রাফি ক্লাব, নেচার স্টাডি ক্লাব ওয়াজ ভেরি ভেরি অ্যাক্টিভ, ডিবেটিং ক্লাব তো থাকেই বিভিন্ন জায়গায়। তো সেই জায়গায় আপনাদের কি মনে হয় যে এই জায়গাগুলো আপনাদেরকে পরবর্তীতে এই যে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে কতটুকু হেল্প করে? আচ্ছা, আমরা যদি আমাদের অন্যান্য কলেজ বা বিশ্ববিদ্যালয় দেখি, সেখানে পড়াশোনাটাকে গুরুত্ব দেওয়া হয়, কো কারিকুলারও দেওয়া হয়, কিন্তু আমাদের কলেজে কি করা হয় যে আমাদের যদি 5টা বা 6টা পিরিয়ড থাকে, একটা পিরিয়ড বাদ দেওয়া হয় শুধুমাত্র আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য। অর্থাৎ আমাদের কলেজ আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসকে যেভাবে সম্মান দেয় বা যেভাবে মর্যাদা দেয়, ঠিক আমাদের পড়াশোনাকে সেভাবে দেয়। তার কারণে আমরা আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসে মনোযোগ দিতে পারি, যে ঠিকভাবে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা যেগুলোকে আমরা আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা বলি সেটাকে করতে পারি। এটার কারণে আমরা আমাদের দুই বিষয়কে একত্রে মান দিতে পারি। যে আর কি অ্যাড করা যেতে পারে ক্লাবের অন্যান্য অ্যাক্টিভিটিস? কি মনে হয় যে ছাত্রদের জন্য পড়াশোনার বাইরে আমরা বড় হয়ে কি হব? when do we decide it? আমরা কি ওটা ডিসাইড করি যখন আমরা বুয়েট এক্সামে দেখি আমি কি সাবজেক্ট পেয়েছি? আমি কি ওটা ডিসাইড করি আমি যখন ডিউতে সাবজেক্ট পেয়েছি? আমি যখন একটা বড় রিজন হচ্ছে আমাদের ক্লাবে অনেকে আছি, আমরা অনেক ক্লাব করি। সো ক্লাব আমরা করি না জাস্ট বিকজ আমরা ওটা করার জন্য, আমরা আমাদের প্যাশন থেকে চাই। আমাদের এখানে অনেকে আছে যারা ম্যাথ ক্লাব করে বিকজ অফ দেয়ার প্যাশন ফর ম্যাথ, ফর অলিম্পিয়াডস। অনেকে আছে নেচার স্টাডি করে কারণ তারা পরিবেশ নিয়ে চিন্তা করে। আমি আগেও বলেছি হাইড্রোলজিস্ট, জিওলজিস্ট, আমার এই ওয়ে অফ থিঙ্কিং আসছে আমার ক্লাবের জন্য, অ্যান্ড বিকজ আই ওয়ার্ক ইন দিস ফিল্ড। আমাদের এখানে অনেক ক্লাব আছে, যেমন ইকো অ্যান্ড স্পেস ক্লাব। ইকো অ্যান্ড স্পেস ক্লাবের ওখানে অনেকে অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করতেছে, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজ করতেছে, অথচ বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে অ্যাস্ট্রোফিজিক্সের কোনো ডিগ্রি নেই। Why are they studying for it? Because they have a passion for it. প্যাশন থেকে। আর কেউ অনেকক্ষণ হাত তুলছেন, শুনি একটু সামনে।
প্যাশন হচ্ছে আমার হচ্ছে গান গাওয়া। এখন আমি ছোট থেকে আমাদের যে ফ্যামিলি সেখান থেকে আমরা যে গানের যে আমরা ধারে কাছে যেতে পারি নাই। সো এখন আমি যে নটরডেম কলেজে আসলাম, আমাদের কলেজে হচ্ছে কালচারাল ক্লাব আছে, নটরডেম কালচারাল ক্লাব। সো আমি ওই ক্লাবে গেলাম, ওই ক্লাবে গিয়ে বিভিন্ন ভাইদের সাথে বিভিন্ন ভাইদের সাথে দেখতে পেলাম যে তারা কিভাবে গান করে। তারা বিভিন্ন ভাইয়েরা আছে যে ঢাকা চারুকলা অনুষদে থাকে বা বিভিন্ন ম্যামরা আমাদেরকে শিখায় কিভাবে আমরা গান গেতে পারি। তো আমার ছোটো থেকে পেশন ছিল যে আমি গান শিখবো, কিন্তু কোথায় শিখবো সেই ওয়েটা আমি পাচ্ছিলাম না। তখন একদিন আমি কলেজ শেষে যে বুধবার হচ্ছে আমাদের ক্লাব সেশন থাকে, আমাদের ক্লাব সেশন গেলো। ক্লাস সেশনে আমরা ক্লাবের মধ্যে ঢুকলাম, তখন ম্যাম আমাদেরকে বললো যে তোমরা কে কী পারো, যা পারো না তাদেরকেও আমরা শিখাবো। যে এই জিনিসটা আমি আমার মতে কোনো জায়গায় দেখানো যাই, এই সুযোগটা থাকা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা একটু স্পোর্টস নিয়ে কথা বলতে চাই। বসবেন, কে আসলে খেলোয়াড় হতে চান? খেলোয়াড় হতে চান কে? কেউ না। সিঙ্গার হতে চান কে? একজন, তাও অনেক একটু আব্বু কি বলবে হিসাব করে। সিঙ্গার, একজন সিঙ্গার আর একজন ক্রিকেটার। আমরা জানি তরুণদের আনন্দের বিনোদনের একটা বড় জায়গা হচ্ছে স্পোর্টস। সে জায়গায় দেখা যায় যে আমরা খুব বেশি এক্সেল করিনি। একটা কথা বারবার উঠে আসে যে বাংলাদেশ হচ্ছে যে সবচেয়ে বড় জনসংখ্যার অনুপাতে ওই দেশটা যারা অলিম্পিকে কোনো পদক জেতেনি। কেন পারছি না আমরা? কি মনে হয় ঘাটতিটা কই? যারা কথা বলেন একটু অ্যাড করবেন, নতুন কারোর কথা শুনতে চাই। কেন পারছি না আমরা স্পোর্টসে? এটার কারণ হচ্ছে আমাদের ছোটকাল থেকে আমরা যখন বড় হই তখন আমরা কোনো মাঠ পাই না। যেমন কি আমি বড় হয়েছি বাসাবোতে, এখানে মাঠ রয়েছে মোটে 2টি, এবং একটি ছিল বালুর মাঠ এখন পুরো ইট ফালিয়ে আর কি টার্ফ গঠন করার জন্য খেলার অনুপযুক্ত। এবং বাসাবো মাঠে দেখা যায় যে অনৈতিকভাবে বা বেআইনিভাবে দেখা যায় যে এটা খালি ভাড়া দেওয়া হয়। এখানে খেলতে গেলে তখন বলে যে সরি, এটা ভাড়া হয়ে গিয়েছে, তোমরা এখন খেলতে পারবে না, তোমরা পরে খেলো। যথেষ্ট সুযোগ নেই। আর কিছু সুযোগ নেই আর কিছু ক্রিকেটার হতে চান? আমি একটু বলি। জি স্যার, হ্যাঁ আপনি অ্যাড করুন, স্যার অ্যাড করুন। এখানে যতগুলো প্রশ্নই করা হলো, উত্তর একটাই, যে স্বপ্ন দেখানোর, স্বপ্নকে লালন করার এবং এটাকে এক্সিকিউট করার আমাদের কোনো লোক নেই, নেতৃত্ব নেই। জি, যত প্রশ্নই করলেন, এই যে কেন আমরা অলিম্পিকে যেতে পারি না, আমাদের স্বপ্ন দেখানোর লোক নেই, স্বপ্ন লালন করার মানে পরিকল্পনা করার লোক নেই, এটাকে বাস্তবায়ন করার জন্য যে ধাপগুলো আছে তার লোক নেই। সব প্রশ্নের উত্তর এখানেই পাবেন আসলে। জি, আমি মনে করি আমাদের কাঠামোগত অনেক প্রতিবন্ধকতা আছে, যার কারণে আমরা ফার্স্টে যেটা ভাবি সেটা কিন্তু হতে পারি না। আমি নিজে আগে করোনার আগে ক্রিকেট একাডেমিতে যেতাম, ওইটা আমি আর কন্টিনিউ করতে পারি না, জাস্ট বিকজ এরপর আমার ফ্যামিলি আমাকে দেয় নাই যে কেন ওইদিকে যাবে, এটা করে কি করব, এটা আমাদের মাইন্ডসেটেও নাই আর কাঠামোও নাই যে আমি এনকারেজ করবো। আমাদের পাশের দেশ থেকে, ইন্ডিয়া থেকে অনেকে ইনস্টিটিউশনের পাশে এমন অনেক ইনস্টিটিউশন আছে যেগুলো পড়াশোনার পাশাপাশি সে দুইটাই কন্টিনিউ করতে পারে, কিন্তু আমাদের এখানে এই সুযোগ সুবিধাটা নাই আর আমাদের এই মাইন্ডসেটটাও নাই। আর আমরা যদি এখনও যাই, এখনও আমি ট্রাই করব, কিন্তু সেটা কিন্তু কোনো ভবিষ্যৎ নাই। আমার অলরেডি এজটা পার হয়ে গেছে, ভাবার জন্য আমাদের টাইমও পাচ্ছি না, আর প্রপার কোনো কি বলে এটাকে সাপোর্টও নাই আমাদের কাছে, তো আমরা কিভাবে করব? জি, আর কেউ সামনে একটু শুনে যে আপনার পাশে বন্ধুকে হাত তুলেছেন। আমাদের এই খেলাধুলার ক্ষেত্রে যেই প্রথম প্রতিবন্ধকতা, ছোটবেলা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা এখানে পার্শালি দায়ী। কারণ আমাদের ছোটবেলা থেকে যেই ধরনের আমরা পড়াশোনা করে আসি, সেখানে খেলাধুলার সুযোগটা খুবই কম। আর আমাদের বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বের কারণে খেলাধুলার মাঠ পাওয়া বা নিজে থেকে কোনো খেলাধুলার দিকে অগ্রসর হওয়াও এখানে সুযোগটাও খুবই কম, খুবই লিমিটেড। যারা খেলাধুলা করে তাদের একাডেমিক্সের দিক থেকে পিছিয়ে পড়তে হবে, আর যারা একাডেমিক্সের দিকে এক্সেল করতে চায় তাদের খেলাধুলার দিক থেকে সরে আসতে হবে। এটাও খুব বড় একটা সমস্যা। ধন্যবাদ। সামনে শুনবো একটু, তারপর একটু শেষ করতে হবে। এটার বিষয়ে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের ফ্যামিলি। যখন আপনি দেখেন, আমি একজন বাবা হিসেবে আমার ছেলেকে নিয়ে যাব মাঠে, আমার ছেলে আমার দেখে দেখে অনুপ্রাণিত হবে, হ্যাঁ বাবা আমি খেলবো। সেখান থেকে আমি স্বপ্ন দেখবো যে হ্যাঁ আমি একজন খেলোয়াড় হব। কিন্তু প্রথমে আমাদের মাথায় এইটাই ঢুকে দেওয়া হয় যে তোমাকে একটা ডাক্তার হতে হবে, তোমাকে একটা ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে বড় কিছু করতে হবে। কেন বাবা, আমি কি পারবো না একজন খেলোয়াড় হয়ে বড় কিছু করতে? হয়তো যে আমি বাচ্চা ছিলাম, বাচ্চা হিসেবে আমাকে বাবা যেটা বলবে, আমাকে মা যেটা বলবে সেটাই আমি মেনে নিব। বাইরে কেউ আমাকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না। কিন্তু যখন আমি বাইরের জগতে আসতেছি, আমি দেখছি আমার বন্ধুরা খেলছে, আমি কেন পারছি না ওদের মতো খেলতে? কারণ আমি ছোটোবেলায় খেলিনি, আমি মাঠে যাইনি, আমি তাদের সাথে ঘুরিনি কখনো কোথাও, আমি ঠিকমতো মানুষের সাথে কথা বলতে পারি না। কেন আমাকে আমার বাবা ফ্যামিলি এই সুযোগটা দেয়নি যে আমি যে ঠিকমতো আমার ফ্রেন্ডের সাথে যে একটু কথা বলবো, একটু আড্ডা দিব, এই জায়গাটা আমার ছিল না কখনো। দ্বিতীয়ত যখন
আমরা কিছু একটা স্বপ্ন দেখতে যাই, তখনই আমাদের মাথায় একটা আসে, আমি কি ক্যারিয়ার করতে পারবো এটা নিয়ে? এখন যদি ক্যারিয়ার করে স্বপ্ন দেখি, আমাদের ইন্ডিয়া কিন্তু অনেক অপরচুনিটি দেয়, আমাদের পার্শ্ববর্তী দেশ, যে তুমি খেলো বাবা খেলো, তুমি খেলার প্রতি তোমার ডেডিকেশন আছে অনেক ভালো, তোমাকে খেলার উপর আমি তোমার জব অফার করতেছি, তুমি খেলো, তোমার খেলোয়াড় দেখি আমি MS ধোনি জানি, MS ধোনি কিন্তু তার জবের পাশাপাশি কিন্তু তার খেলোয়াড়ের জীবনও চালিয়ে গেছে, সেখানে একটা তার ফ্যামিলিকে সে সাপোর্ট দিতে পারছে, যেখানে আমি সাপোর্ট দিতে পারবো না, আমি একটা খেলোয়াড়ের পেছে যতক্ষণ না প্রপারলি যাইতে পারছি। ওই কাঠামোর কথা যেটা বলেছে, যাক আপনাকে দারুণ পয়েন্ট বলেছেন, তবে একটা কথা বলে রাখি, আপনার বাবা মার কাছে আরো অনেক দিন পর্যন্ত বাচ্চাই থাকবে। আসলে এখানে আমার সব ভাইয়েরা বা বন্ধুরা যা বলছে, তারা বলছে যে পরিবারের কথা, আসলে যে পরিবারের কারণে আমরা হতে পারছি না। আসলে তাদেরকে আমি একটা কথা বলি যে আমরা ছোটোবেলায় ভাব সম্প্রসারণে পড়েছি যে ইচ্ছা থাকলে উপায় হয়, এটা সবসময়। আপনি এখানে বলছেন যে আমার পরিবার আমাকে এটা করতে দিচ্ছে না, বা আমি পরিবার আমাকে এটা করতে মানা করছি থেকে আমি এটা করছি। আপনি যদি এটা বলেন তাহলে আপনি আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানের কী অবস্থা, সেখানে যুদ্ধ থাকে, রশিদ খানরা কি সেখানে আসেনি? তারা IPL খেলে, শতাকোটি টাকা তাদের দাম হয়। রশিদ খান, নবী, তারা ওখান থেকে দেশের থেকে উঠে এসেছে। তাই ইচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই আপনি পারবেন, ইচ্ছাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটাই জেনজিরা এটাই করে দেখিয়েছে যে ইচ্ছা থাকলে উপায় হয়। স্যার র্যাপ আপ একদম ছোট করে স্যার। আমি আমার স্টুডেন্টদের কথা শুনলাম, তারা অনেক রকম কথা বললেন, অনেক কিছুতেই হয়তো আমাদের সাথে একমত হলো না তাদের, এবং আমিও চাই না যে সব কিছুতেই আমাদের সাথে একমত হোক, কারণ ওদের চিন্তাগুলো আরও ফ্রেশ এবং আরও অনেক উন্নত হবে, এবং একটা দিন আসবে যখন তারা তাদের এই চিন্তাগুলো এবং এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে আমাদের দেশটাকে সত্যি সত্যি একটা সংস্কারের মধ্য দিয়ে আরও উন্নত করবে, আমি আশা করি। ধন্যবাদ স্যার। স্যার একদম ছোট করে। ধন্যবাদ 24কে তাদের এই আয়োজনের জন্য। আমরা নতুন প্রজন্মের যে ভাবনা, তার সাথে আমরা ওদের ভাবনার সাথে আমরা একমত হতেও পারি, মানে কোনো কোনো ক্ষেত্রে না হতে পারি, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু ওদের বিষয়গুলো যে আমরা জানলাম এই জন্য ওদেরকে অনেক সাধুবাদ দিই। এবং একই সাথে সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো, ওই যে পারিবারিক জীবনের যে বিষয়গুলো প্রভাব ফেলে, তারা এই বিষয়ে সচেতন থাকবে আশা করি। যে অনেক সময় দেখা যায় পার্শ্ববর্তী বিভিন্ন দেশের যে সংস্কৃতিগুলো, কালচারগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, যেগুলো মিথ্যা গল্পের উপর তৈরি করা হয়, তার জন্য আমাদের পরিবারের শিশু সন্তানদের উপর যেন প্রভাব না ফেলে, এই ক্ষেত্রে তারাও চিন্তাভাবনা করবে। এবং সবাইকে ধন্যবাদ জানাই এই সুযোগ দেওয়ার জন্য, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। নটরডেম কলেজের শিক্ষার্থীরা বলছে গোড়াতেই গলদ, গোড়া থেকে পরিবর্তন আনতে হবে। আমাদের চাওয়া এটাই যে বাংলাদেশে পরিবর্তন আসুক। আপনারা এতক্ষণ দেখছিলেন কোলগেট জেনজি। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি নটরডেম কলেজ থেকে।